পৃথিবীতে এমন একটি সময় চলে আসে যেখানে কথা বলা মানেই মৃত্যু। ভয়ঙ্কর জন্তুগুলো কয়েক মুহূর্তেই সম্পূর্ণ মানবজাতিকে নিশ্চিহ্ন করে ফেলে। এখন পৃথিবীতে বেঁচে থাকার একটাই নিয়ম, চুপ থাকা। কারণ একটুখানি শব্দ করলেই দানবগুলোর শিকারে পরিণত হতে 1 সেকেন্ডও সময় লাগবে না। এখানে নীরবতাই একমাত্র অস্ত্র। হ্যালো সবাইকে, আমি অমিত, আর আপনারা দেখছেন সিনেমেটিক জার্নি। আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের সিনেমার গল্প। গল্পের শুরুতে একটা নির্জন সুপার শপে আমরা একটা পরিবারকে দেখি। তারা একদম চুপচাপ, কোনো শব্দ ছাড়া তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছে। এরা এতটাই ভয় পেয়ে গিয়েছে যে একে অপরের সঙ্গে কথা বলতে পারছে না, শুধু ইশারা একে অপরকে বোঝাচ্ছে। আসলে একটা কিছু ছিল যা তাদের পুরোপুরি চুপ করে থাকতে বাধ্য করেছিল। এই পরিবারে রয়েছে লি, তার স্ত্রী এভলিন, তাদের বড় মেয়ে রেগান, যে ছোটবেলা থেকে শুনতে পায় না, আর 2 ছেলে, মার্কাস আর বিউ। বিউ বয়সে সবচেয়ে ছোট, তাই সে অনেক কিছু বুঝতে পারে না। সে ওপরের আলমারিতে একটা খেলনা রকেট দেখে ফেলে। ঠিক যখন সে রকেটটা তুলতে যাচ্ছে তখনই রকেটটা হাত থেকে ছিটকে পড়ে যায়। এটা দেখে সবার গলা শ্বাস আটকে যায়। কিন্তু ঠিক সময়ে রেগান তাড়াতাড়ি রকেটটা ধরে ফেলে এবং সবার প্রাণ বাঁচিয়ে দেয়। লি ইশারায় সবাইকে বোঝায় যে সন্ধ্যা হয়ে আসছে, আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নইলে বিপদে পড়ে যেতে পারি। তখনই তাদের 4 বছরের ছেলে বিউ আবার সেই খেলনা রকেটটা নিয়ে আসে। এটা থেকে সবাই আতঙ্কিত হয়ে যায়, কারণ এই রকেটটা ব্যাটারি দিয়ে চলে, চালু করলে শব্দ হয়ে যেতে পারে। লি ছেলের হাত থেকে রকেটটা নিয়ে তার ব্যাটারি বের করে টেবিলে রেখে দেয়। এরপর তারা সবাই বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু খেলনা রকেটটা না পাওয়ায় বিউর মন খারাপ হয়ে যায়। তখন রেগান ছোট ভাইকে খুশি করতে চুপচাপ ব্যাটারি রেখে রকেটটা তার হাতে দিয়ে দেয় এবং সেও সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু বিউ নিজেই ব্যাটারিগুলো সেখান থেকে তুলে নেয়। এরপর 4 জন লাইন ধরে বাড়ির দিকে রওনা দেয়। তখন আমরা দেখি ব্যস্ত এই শহরটা একসময় গাড়ির শব্দ আর মানুষের ভিড়ে ভরা থাকতো। কিন্তু আজ এই শহর পুরোপুরি জনশূন্য আর নিস্তব্ধ হয়ে গেছে। এখানে মানুষ তো দূরের কথা, কোনো প্রাণী দেখা যাচ্ছে না। চারদিকে একটা ভয়ঙ্কর নীরবতা ছেয়ে আছে। পুরো পৃথিবীতে এখন খুব কম মানুষই বেঁচে আছে, যাদের মধ্যে 5 জনও আছে। এখানে দেখা যায় তারা লাইন ধরে বাড়ি পর্যন্ত বালি বিছিয়ে রেখেছে এবং তারা খালি পায়ে সে বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, যাতে পায়ের আওয়াজও না হয়। মার্কাস অসুস্থ থাকায় লি তাকে কোলে নিয়ে হাঁটছে, আর নিষ্পাপ বিউ রেগানের পেছনে ছিল। সে রকেটটা নিয়ে খুব খুশি। তখনই বিউ খেলনা রকেটে ব্যাটারি লাগিয়ে চালু করে দেয়, আর রকেট থেকে মিউজিক বাজতে শুরু করে। রেগান শুনতে পায় না বলে তার কানে আওয়াজ যায়নি, কিন্তু লি আর এভলিন যখন শুনতে পায় তখন দুজন খুব ঘাবড়ে যায়। ঠিক তখনই ঘন জঙ্গলের মাঝ থেকে গুলির গতিতে একটা ভয়ঙ্কর দানব বিউর দিকে ছুটে আসে। লি তাড়াতাড়ি খেলনাটা বন্ধ করতে ছেলের দিকে দৌড়ায়, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। দানবটা চোখের পলকেই বিউকে নিয়ে চলে যায়। এরপর 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। লি আর তার পরিবার এই পরিস্থিতিতে বেঁচে থাকা শিখে নিয়েছে। লি বাড়িতে একটা আন্ডারগ্রাউন্ড বাংকার বানিয়েছে, যেখানে সে দানবদের নিয়ে গবেষণা করে। সে দানবটার সম্পর্কে সব তথ্য জেনে নিয়েছে। এখানে জানা যায় যে এই ভয়ঙ্কর দানবটা খুব হালকা শব্দেও কয়েক কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে। ভালো দিক হলো এরা পুরোপুরি অন্ধ, কিন্তু তাদের শোনার ক্ষমতা এতটাই তীক্ষ্ণ যে তারা বাতাসের সামান্য কম্পন বা খুব হালকা শব্দ অনুভব করতে পারে। যদি কোনো মানুষ জোরে শ্বাস নেয় তাও তারা টের পেয়ে বিদ্যুতের গতিতে ছুটে আসে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষটাকে শেষ করে দেয়। এছাড়া এদের চামড়া লোহার চেয়েও শক্ত, যা বন্দুকের গুলি বা যে কোনো অস্ত্র থেকে তাদের রক্ষা করে। আসলে 1 বছর আগে এই দানবগুলো মহাকাশ থেকে একটা উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে এসেছে। এরা এতটাই দ্রুতগতির যে অল্প সময়ের মধ্যেই পুরো পৃথিবী জুড়ে এরা ছড়িয়ে পড়ে এবং প্রায় সব মানুষকে নিশ্চিহ্ন করে দেয়। এদের থেকে বাঁচার একমাত্র উপায় ছিল পুরোপুরি চুপ থাকা, যা লি আর তার পরিবার জেনে গেছে। তাই তারা নিজেদের পুরোপুরি নিরাপদ করে নিয়েছে। লি বাড়ির চারপাশে লাইট এবং সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে, যাতে দানবের উপস্থিতি তারা বুঝতে পারে। ঘরের সিঁড়ি আর ফ্লোরের কাঠে যেখানে ভর দিলে শব্দ হবে না, সেখানে চিহ্ন দিয়ে রাখা হয়েছে। সে জানতে পেরেছে যে এই এলাকায় মোট 3টা দানব আছে। এখন লি এই দানবদের দুর্বলতা জানার চেষ্টা করছে, সঙ্গে রেডিও দিয়ে পুরো পৃথিবীতে সাহায্যের সিগন্যাল পাঠাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সে কারোর সাথে যোগাযোগ করতে পারেনি। এখানে জানা যায় যে এভলিন গর্ভবতী এবং শীঘ্রই সে একটা সন্তানের জন্ম দেবে। যেহেতু বাচ্চা জন্মের পর কাঁদবে, তাই তার আসন্ন সন্তানের জন্য একটা সানপ্রুফ বক্স বানিয়েছে, যাতে বাচ্চা কাঁদলে তার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে বক্সে লুকিয়ে রাখা যায় এবং দানবগুলো বাচ্চার কান্নার আওয়াজ না পায়। এক রাতে খাওয়া দাওয়া শেষ করার পর রেগান ও মার্কাস খেলা করছিল। তখন ভুলবশত মার্কাসের হাত লেগে হারিকেনটি পড়ে গিয়ে কাঁচ ভেঙে যায় এবং সেখানে আগুন লেগে যায়। লি দ্রুত আগুন নিভিয়ে ফেললেও শব্দ পেয়ে ভয়ানক জন্তুটি এখানে চলে আসে। সবাই ভয়ে কাঁপতে থাকে, তবে জন্তুটি তাদের অবস্থান শনাক্ত না করতে পেরে চলে যায়। এই কঠিন পরিস্থিতিতে
দানবদের থেকে বাঁচতে সবসময় প্রস্তুত থাকা জরুরি। কিন্তু লির বড় মেয়ে রেগান শুনতে পায় না, আর এই শুনতে না পাওয়াটাই তার জন্য বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। তাই লিয়ের সমস্যার সমাধান করার চেষ্টা করছে। সে তার মেয়ের জন্য একটা ককলিয়ার হিয়ারিং অ্যাম্পলিফায়ার বানায় এবং রেগানকে সেটা দেয়। কিন্তু রেগান এতে খুশি হয় না, কারণ তার মনে হয় এটা আগের মতো কাজ করবে না। লি আগে অনেক অ্যাম্পলিফায়ার বানিয়েছে, তাই রেগান প্রথমে অ্যাম্পলিফায়ারটা ফেলে দেয়। কিন্তু পরে যখন টেস্ট করে তখন দেখে এটা কাজ করে। বাইরের দুনিয়ার আওয়াজ শুনে সে খুশিতে কেঁদে ফেলে। তার ছোট ভাইয়ের কথা মনে পড়ে। রেগান আজও নিজের ভাইয়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে। তার মনে হয় সেদিন যদি সে তার ভাইকে রকেট না দিত তাহলে তার ভাই আজ বেঁচে থাকত। রেগান বাবার কাছে সাহায্য করে নিজেকে প্রমাণ করতে চায়, তাই সে আন্ডারগ্রাউন্ড বাংকারের দিকে যায়। কিন্তু তার বাবা তাকে থামিয়ে দেয় এবং ভিতরে যেতে মানা করে। বাংকারে মাইক্রোফোন, রেডিও সহ অনেক জিনিসপত্র রয়েছে। যদি ভুল করে রেগানের হাত লেগে কোনো শব্দ হয় তাহলে সবাই বিপদে পড়বে। পরের দিন লি তার ছেলে মার্কাসকে নিয়ে নদীতে মাছ ধরতে যাচ্ছে। রেগানও তাদের সঙ্গে যেতে চায়। রেগান লিকে অনুরোধ করে, প্লিজ আমাকেও নিয়ে চলো। কিন্তু লি তাকে সঙ্গে নিতে অস্বীকার করে। সে বলে, তোমার মা বাড়িতে একা আছে, তুমি বাড়িতে থেকে তোমার মায়ের খেয়াল রাখো। এরপর লি মার্কাসকে নিয়ে নদীর দিকে রওনা দেয়। এই কথা রেগানের খুব খারাপ লাগে এবং সে রেগে যায়। তার মনে হয় তার বাবা তাকে ভালোবাসে না। তাই সে তার ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং সোজা সেই জায়গায় যায় যেখানে দানবটা তার ভাইকে মেরে ফেলেছিল। সে ভাইয়ের সমাধির পাশে শুয়ে কাঁদতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে তার চোখ লেগে যায়। অন্যদিকে এভলিন বাড়িতে বেসমেন্ট থেকে কাপড় ধুয়ে বস্তায় ভরে বাইরে নিয়ে যাচ্ছে। তখন সিঁড়িতে লাগানো একটা পেরেক বস্তায় আটকে সোজা হয়ে যায়, কিন্তু এভলিন সেটা দেখতে পায়নি। ওইদিকে লি আর মার্কাস মাছ ধরছে। কিছুক্ষণ পর লি ছেলেকে একটা ঝর্ণার কাছে নিয়ে আসে এবং বলে, এখানে তুমি কথা বলতে পারো, কারণ ঝর্ণার শব্দে তোমার কথা ঢাকা পড়ে যাবে এবং দানবের কাছে পৌঁছাবে না। এইটা দেখে মার্কাস ভীষণ খুশি হয়। এরপর দুজনে ঝর্ণার কাছে বসে কথা বলতে থাকে। মার্কাস জিজ্ঞেস করে, তুমি কি বিউর মৃত্যুর জন্য রেগানকে দোষী মনে করো? লি উত্তর দেয়, বিউর সঙ্গে যা হয়েছে তাতে কারো দোষ নেই। কিন্তু মার্কাস বলে, রেগান আজও নিজেকে দোষী মনে করে, তাই তুমি তাকে বলে দাও যে সেদিন তার কোনো দোষ ছিল না। যাই হোক, কথাবার্তা শেষ করে মাছ নিয়ে দুজন বাড়িতে ফিরছিল। রাস্তায় একটি পরিত্যক্ত ভাঙা বাড়ির সামনে তারা একটি বয়স্ক লোককে দেখতে পায়, যে তার স্ত্রীকে সদ্য হারিয়েছে। অর্থাৎ সেই ক্রিয়েচারগুলো তার স্ত্রীকে মেরে ফেলেছে। লি বুঝে যায় সেই লোকটি কিছু একটা করতে চাইছে। সে তাকে শান্ত থাকতে বলে, কিন্তু লোকটি তার সমস্ত দম নিয়ে চিৎকার দিয়ে ওঠে। লি দেরি না করে মার্কাসকে নিয়ে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। সাথে সাথে একটি ক্রিয়েচার এসে লোকটিকে ছিন্ন ভিন্ন করে ফেলে। এদিকে বাড়িতে এভলিন বিউর ছবি নিয়ে তার স্মৃতি মনে করে কান্না করছিল। হঠাৎ তার প্রসব বেদনা শুরু হয়, অর্থাৎ ডেলিভারির সময় এসে গেছে। সে ছবির ফ্রেম হাতে নিয়ে তাড়াতাড়ি বেসমেন্টের দিকে যায়, কিন্তু সিঁড়ি থেকে নামার সময় তার পা সে ধারালো পেরেকে বিঁধে যায়। এভলিন ব্যথায় কুঁকড়ে যায়, কিন্তু মুখ থেকে আওয়াজ বের করে না। কিন্তু তার হাত থেকে ছেলের ছবির ফ্রেমটা ছিটকে পড়ে এবং জোরে শব্দ হয়ে সেটা ভেঙে যায়। এভলিন অনেক কষ্টে তার পা পেরেকটি থেকে টেনে বের করে। এতে এতটাই ব্যথা হয় যে তার মুখ লাল হয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে মুখ থেকে কোনো শব্দ বের করে না, কারণ সে জানে আওয়াজ মানে মৃত্যুকে ডেকে আনা। সে খোঁড়াতে খোঁড়াতে নিচে এসে লাইটের সুইচ অন করে, যার ফলে বাইরের লাল আলো জ্বলে ওঠে। সে আবার উপর উঠতে যায়, কিন্তু হঠাৎ কিছু একটা দেখে সে দাঁড়িয়ে যায়। সে দেখে ভয়ানক জন্তুটি তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। আসলে ছবির ফ্রেম পড়ার শব্দটা দানবটা শুনে ফেলেছে। ভয়ে কাঁপতে কাঁপতে এভলিন দেয়ালের আড়ালে লুকিয়ে যায়। ওইদিকে লি আর মার্কাস মাছ নিয়ে বাড়িতে ফিরছে। দূর থেকে তারা দেখে যে বাড়ির চারপাশে লাল আলো জ্বলছে। লি বুঝে যায় এভলিন বিপদে। সে তৎক্ষণাৎ বাড়ির দিকে দৌড়ায়। বেসমেন্টে লুকানো এভলিন ভয়ে কাঁপছে, আর দানবটা তাকে বাড়ির প্রত্যেক কোণে খুঁজছে। তখন এভলিনের চোখে একটা টাইমার পড়ে। সে বুদ্ধি করে টাইমারের কয়েক সেকেন্ড সেট করে এক কোণে রেখে লুকিয়ে যায়। তবে জন্তুটি হালকা শব্দ পেয়ে সেই দিকে এগোয় এবং এভলিনের খুব কাছে চলে আসে। একদিকে প্রসব বেদনা, অন্যদিকে দানবের ভয়। কিন্তু এভলিন নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে চুপ করে বসে থাকে। তখনই টাইমারের অ্যালার্ম বেজে ওঠে। দানবটা সেই দিকে ছুটে যায়। সুযোগ বুঝে এভলিন তাড়াতাড়ি বেসমেন্ট থেকে বেরিয়ে আসে, কিন্তু মেন দরজা দিয়ে বের হতে গিয়ে দেখে বাইরে আরেকটা জন্তু ঘুরে বেড়াচ্ছে। তাই সে দেয়ালের আড়ালে লুকিয়ে যায়। লি দূর থেকে সবকিছুই দেখছে। সে বুঝতে পেরে যায় যদি সে এভলিনকে বাঁচাতে বাড়িতে যায় তাহলে দুজনেরই প্রাণ যেতে পারে, কারণ জন্তুটির শরীর এতই শক্ত যে তাকে বন্দুক দিয়ে মারা অসম্ভব। তাই সে আগে থেকে তৈরি একটা প্ল্যানে কাজ শুরু করে। লি মার্কাসকে টর্চ দেয় এবং ফ্লেয়ার রকেট চালাতে বলে, যা তারা আগেই বাড়ি থেকে দূরে সেট করে রেখেছিল। মার্কাস রকেটের দিকে দৌড়ায়। এইদিকে অনেক কষ্টে এভলিন উপরতলার বাথটবের কাছে চলে আসে। সে খুব কষ্টে আছে, আর বাচ্চাকে ধরে রাখতে পারছে না এবং এখন সে ঠিক জন্ম দিতে যাচ্ছে। তখন তার কান্নার শব্দ টের পেয়ে জন্তুটি বাথরুমের কাছে চলে আসে। এভলিন বুঝে যায়
এখন বাঁচা অসম্ভব। তখন সময় মতো মার্কাস রকেটটি চালিয়ে দেয়। আকাশে জোরে জোরে শব্দ এবং চারপাশ আলোকিত হয়ে যায়। দানবটা এভলিনকে ছেড়ে সেই শব্দের দিকে ছুটে যায়। আর ঠিক তখনই এভলিন ব্যথা চাপা দিয়ে জোরে চিৎকার করে, কিন্তু রকেটের শব্দে সেটা ঢাকা পড়ে। এই শব্দ আর আলো দূর থেকে রেগানও দেখতে পায়। সে তখন দ্রুত বাড়ির দিকে ছুটে যায়। কিছুক্ষণ পর লি বন্দুক নিয়ে বাড়িতে ঢোকে। সিঁড়িতে পায়ের রক্তের দাগ অনুসরণ করে সে বাথরুম পর্যন্ত চলে আসে। লি দেখতে পায় বাথটব রক্তে লাল হয়ে আছে। সে ভাবে দানবটি এভলিনকে মেরে ফেলেছে। লি কান্নায় ভেঙে পড়ে। তখনই শাওয়ারের কাছে এভলিন হাত রাখে। এভলিন কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলে নিয়ে একটা ছেলের জন্ম দিয়েছে। এভলিনকে জীবিত দেখে লি যেন বিশ্বাসই করতে পারছিল না। খুশিতে তার চোখ মুখ ভরে ওঠে। এরপর বাচ্চা কাঁদার আগেই লি এভলিন আর বাচ্চাকে তুলে আন্ডারগ্রাউন্ড রুমে নিয়ে যায়, যেখানে সানপ্রুফ বক্স আছে। কিন্তু সেখানে ঢোকার আগেই বাচ্চাটি কাঁদতে শুরু করে আর শব্দ পেয়ে দানবগুলো ছুটে আসে। লি তাড়াতাড়ি ভেতরে ঢুকে দরজায় মোটা ম্যাট্রেস দিয়ে ঢেকে দেয় এবং বাচ্চার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে তাকে সানপ্রুফ বক্সে রেখে দেয় এবং কান্না বন্ধ হয়। এদিকে রেগান বাড়িতে ফিরছে। ক্ষেতের মাঝে একটা আলো জ্বলতে দেখে সে সেই দিকে যায়, কিন্তু সে জানে না যে তার পায়ের আওয়াজ টের পেয়ে একটা জন্তু তার পিছে পিছে আসছে। দানবটি যখন তার খুব কাছে চলে আসে তখন রেগানের কানের যন্ত্র থেকে তীক্ষ্ণ ফ্রিকোয়েন্সি বের হয়। ফলে জন্তুটি কুঁকড়ে যায়, যেন কানে সুই ফুটছে। জন্তুটি সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে যায়। রেগানের কানেও ব্যথা হয়, কিন্তু দানব চলে গেলে ব্যথা থেমে যায়। সে কিছুই বুঝতে পারে না কেন এমন হলো। সে আলোর কাছে গিয়ে দেখে একটা টর্চ পড়ে আছে। রেগান টর্চটি তুলতে গেলে মার্কাস তার হাত ধরে। মার্কাস প্রচণ্ড ভয়ে কাঁপছিল। বোনকে দেখে মার্কাসের ভয় কমে। সে রেগানকে বলে, আমি ঝোপের আড়াল থেকে তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখেছিলাম। তোমার পিছনে সে জন্তুটাও আসছিল, কিন্তু জানি না কেন সে তোমার কাছে আসতেই হঠাৎ পালিয়ে গেল। এটা শুনে রেগান খুব ভয় পেয়ে যায়, কারণ তার জানা ছিল না যে তার পেছনেই জন্তুটা আসছিল। অন্যদিকে বাড়িতে এভলিন তার সন্তানদের নিয়ে চিন্তিত ছিল। সে লিকে বলে, আমার খুব ভয় করছে। সে দানবগুলো আমার সন্তানদেরকে খেয়ে ফেলেনি তো? তুমি তাড়াতাড়ি আমার সন্তানদেরকে খুঁজে বের করো। লি জানায়, চিন্তা করো না, ওরা জানে কি করতে হবে। সে আন্ডারগ্রাউন্ড রুমে তার স্ত্রী এবং সন্তানকে ঘুম পাড়িয়ে সেখান থেকে বেরিয়ে যায়। প্রথমে সে ঘরের ভেতরে কোনো ক্রিয়েচার আছে কিনা তা দেখছিল, কিন্তু তখন সে ক্রিয়েচারগুলো এখান থেকে চলে গেছে। তবে সে পুরো ঘর তছনছ করে দিয়েছে, যার ফলে সেখানকার একটা জলের পাইপ ভেঙে গেছে এবং জল সোজা নিচের আন্ডারগ্রাউন্ড রুমে ঢুকছে। কিন্তু লির এইদিকে খেয়াল নেই। সে রেগান ও মার্কাসকে খুঁজতে বের হয়। এদিকে মার্কাস এবং রেগান একটি গ্রেন সাইলো অর্থাৎ খাদ্যশস্যের ট্যাঙ্কের উপর লুকিয়েছিল এবং তারা আগুন জ্বালিয়ে রাখে, যাতে আগুন দেখে তাদের বাবা এখানে চলে আসে। লি সিসি ক্যামেরা চেক করে, তবে কোথাও সে রেগান এবং মার্কাসকে দেখতে পায় না। তারপর লি তাদের খুঁজতে ক্ষেতের দিকে রওনা হয়। অন্যদিকে বাড়িতে কিছুক্ষণ পর জলের শব্দে এভলিনের চোখ খুলে যায়। সে দেখে যে পুরো বেসমেন্ট জলে ভরে গেছে। জল ওপর থেকে ঝর্ণার মতো নিচে পড়ছে। এমন সময় এভলিনের চোখ তার সন্তানের বক্সের দিকে পড়ে। বক্সটা খোলা ছিল, কিন্তু সেখান থেকে সন্তানের কোনো আওয়াজ আসছে না। এভলিন যেই বক্সের কাছে যেতে চায় তখন সেই বক্সের সামনে একটা ক্রিয়েচার দেখতে পায়। ক্রিয়েচারটিকে দেখে এভলিন মারাত্মক ভয় পেয়ে যায়। তার মনে হয় যে হয়তো এই জন্তুটি তার সন্তানকে খেয়ে ফেলেছে, কারণ বক্সটা দেখা যাচ্ছে, কিন্তু সেটা তার থেকে অনেক দূরে। তাই সে বক্সের ভেতরে দেখতে পাচ্ছে না যে তার সন্তান এখনো জীবিত আছে নাকি দানবটা তাকে খেয়ে ফেলেছে। সে ধীরে ধীরে বক্সের দিকে এগোতে থাকে। তখনই মনস্টারটা জলে নেমে যায়। কিন্তু এভলিন যখন বক্সের কাছে পৌঁছে তখন সে দেখে যে তার সন্তান সুস্থ স্বাভাবিক আছে। ভাগ্য ভালো যে তার সন্তান কোনো আওয়াজ করেনি, যার কারণে তার প্রাণ বেঁচে যায়। সে তার সন্তানকে নিয়ে এক কোণে সে চুপচাপ দাঁড়িয়ে যায়। কিন্তু সেই ক্রিয়েচার মৃত্যুর মতো এভলিনের কাছেই ঘুরঘুর করছিল। যদি সন্তানের মুখ থেকে সামান্যতম কান্নার আওয়াজ বের হয় তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। অন্যদিকে রেগান এবং মার্কাস বাবার অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে পড়েছে। রেগানের মনে হয় যে তাদের বাবা তাদের বাঁচাতে আসবে না। এখন সে একাই বাড়ি যেতে চায়, কিন্তু মার্কাসের তার বাবার উপর পুরো ভরসা ছিল। বোনকে যেতে দেখে মার্কাস তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু যেই সে বোনকে থামাতে এগিয়ে যায় তখনই সাইলোটের উপরের দরজা ভেঙে সে ভেতরে পড়ে যায়। ফলে বড়সড় একটা শব্দ হয়। সেই শব্দ শুনে যে মনস্টার এভলিনের ঘরে ঘুরছিল সে তৎক্ষণাৎ সেই আওয়াজের পেছনে দৌড়ে যায়, যার ফলে এভলিন বেঁচে গেলেও এখন মার্কাস বিপদে পড়ে যায়। শস্যের ভেতরে আটকে পড়া মার্কাস যতই গায়ের জোরে বের হওয়ার চেষ্টা করছে ততই সে আরো গভীরে ডুবে যাচ্ছে। এখানে রেগান তাকে বাঁচাতে আসলে সে নিজেই ফেঁসে যায়। তবে কোনো মতে দুজন ভাঙা দরজার উপরে এসে বসে পড়ে, যার ফলে তাদের প্রাণ বেঁচে যায়। কিন্তু এই দুজনের অবস্থান মনস্টারটা বুঝে ফেলেছে, তাই সে ক্ষেতের রাস্তা ধরে দ্রুত ট্যাঙ্কির দিকে এগিয়ে আসে। এবার লি মনস্টারটাকে দ্রুত ট্যাঙ্কির দিকে যেতে দেখে বুঝতে পারে যে তার দুই সন্তান
টাঙ্কির কাছেই আছে। রেগান মার্কাসের প্রাণ বাঁচিয়েছে ঠিকই, কিন্তু হয়তো কোনো লাভ হবে না, কারণ এত কিছুর পরেও মৃত্যুর ছায়া দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। পরের মুহূর্তে সেই মনস্টার টাঙ্কির ভিতরে ঝাঁপিয়ে পড়ে। সে দুজনকে মারতে এগিয়ে যাওয়ার সাথে সাথে রেগানের কানের মেশিন থেকে আবার একটা তীক্ষ্ণ আওয়াজ বের হতে শুরু করে। এই আওয়াজ বা ফ্রিকোয়েন্সি মনস্টারের জন্য খুবই যন্ত্রণাদায়ক, তাই সে তাদের না মেরেই ট্যাঙ্কির একপাশ ভেঙে সেখান থেকে চলে যায়। রেগান এবং মার্কাস মৃত্যুর মুখ থেকে কোনো মতে বেঁচে যায় এবং ট্যাঙ্কি থেকে বাইরে বেরিয়ে আসে। লিও তাদের খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে যায়। সে তার সন্তানদের সুস্থ অবস্থায় দেখে খুব খুশি হয়। বাড়ি থেকে এভলিন সিসিটিভি রুম থেকে সবকিছুই দেখছিল। তখন লির মনে হয় যে ক্রিয়েচারটি এখানের কাছাকাছি কোথাও আছে। সে সন্তানদের তাড়াতাড়ি সামনের গাড়িতে লুকাতে বলে এবং নিজে একটা কোড়াল হাতে তুলে চারপাশে দেখতে থাকে, কিন্তু সেই ক্রিয়েচারটি ঠিক তার ওপরেই ছিল। লি যেই পেছনে ফিরে তাকায়, জন্তুটি তাকে আক্রমণ করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। বাবার এই অবস্থা দেখে মার্কাস চিৎকার দিয়ে ওঠে। তখন তার আওয়াজ শুনে দানবটি মার্কাসের অবস্থান বুঝে ফেলে। সে এখন মার্কাস এবং রেগানের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু তখনই আবার রেগানের কানের মেশিন থেকে ফ্রিকোয়েন্সি বের হতে শুরু করে, যেটা রেগানকেও কষ্ট দিচ্ছিল। তাই রেগান তার কানের মেশিন বন্ধ করে দেয়, কিন্তু এটাই তার সবচেয়ে বড় ভুল ছিল। এই মেশিন থেকে যে ফ্রিকোয়েন্সি বের হতো সেটাই ছিল মনস্টারের দুর্বলতা, যা সে একদম সহ্য করতে পারত না। কিন্তু অজান্তেই রেগান মেশিন বন্ধ করে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানিয়ে দেয়। পরের মুহূর্তে জন্তুটা গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করে। এইদিকে লি আহত অবস্থায় উঠে দাঁড়ায়। সে বুঝতে পেরে যায় সন্তানদের বাঁচাতে হলে তার সামনে একটাই পথ খোলা আছে। সে রেগানকে ইশারায় বলে যে, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে কখনোই বিউর মৃত্যুর জন্য দায়ী করিনি এবং আমি থাকতে তোমাদের কিচ্ছু হবে না। এরপর লি জোরে চিৎকার দিয়ে ওঠে। আওয়াজ শুনে জন্তুটি তখন লির দিকে দৌড়ে যায় এবং এক ঝটকায় তাকে ছিঁড়ে ফেলে। বাবাকে মরতে দেখে রেগানের খুব কষ্ট হয়, কারণ আগে তার মনে হতো তার বাবা তাকে ভালোবাসে না, কিন্তু এখন সে বুঝতে পারে যে সে ভুল ছিল। এভলিন সিসিটিভিতে এই সবকিছুই দেখছিল। রেগান ও মার্কাস বাড়ি পৌঁছে যায়। এভলিন সন্তানদের সুস্থ দেখে তাদের বুকে জড়িয়ে ধরে। তখন সে দেখতে পায় যে মনস্টারটা আবার তাদের দিকে আসছে। সবাই তাড়াতাড়ি ঘরের ভেতরে চলে যায়। সেখানে মার্কাস এবং রেগান তাদের ছোট ভাইকে দেখে। রেগান দেখে যে তার বাবা ককলিয়ার ইমপ্ল্যান্টের জন্য কতটা পরিশ্রম করেছিলেন। বাবার কথা মনে করে সে ভীষণ কষ্ট পাচ্ছিল। কিছুটা পর জন্তুটা তাদের বেসমেন্টে নেমে আসে। এভলিন বন্দুক তাক করে তার সামনে দাঁড়িয়ে যায়। এভলিনের কাছে বন্দুক ছিল ঠিকই, কিন্তু সে জানতো যে তার গুলি মনস্টারের চামড়া ভেদ করতে পারবে না। চারপাশে তাকিয়ে বাবার রিচার্জের লেখাগুলো দেখে রেগান বুঝতে পেরে যায় যে তার কানের মেশিন থেকে বের হওয়া হাই পিচ ফ্রিকোয়েন্সি এই মনস্টারের দুর্বলতা। রেগানের মনে পড়ে যায় যে যখনই এই মনস্টার তার কাছে আসতো তখনই তার কানে যন্ত্রণা হতো এবং মনস্টারটা সেখান থেকে পালিয়ে যেত। তাদের ছোট ভাই হঠাৎ কান্না করে ওঠে এবং জন্তুটা তাদের আক্রমণ করার আগেই রেগান তাড়াতাড়ি তার কানের ককলিয়ার ইমপ্ল্যান্টের পাওয়ার আরো বাড়িয়ে দেয়, যার ফলে বের হওয়া হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডে জন্তুটা ছটফট করতে থাকে। মনে হচ্ছিল যেন সেই হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড মনস্টারের পুরো শরীরে সুই ফুটিয়ে দিচ্ছে। এখানে রেগানের মা এভলিনও বুঝে যান যে এইসবের কারণ ককলিয়ার ইমপ্ল্যান্ট, কিন্তু পাওয়ার বাড়ানোর কারণে রেগানের কানেও আরো বেশি যন্ত্রণা হতে থাকে। তাই রেগান বুদ্ধিমানের মতো একটা কাজ করে, সেখানে থাকা রেডিওর মাইক্রোফোনের সাথে তার কানের মেশিনটা লাগিয়ে দেয়, যার ফলে সেই ফ্রিকোয়েন্সির সাউন্ড ওয়েভ আরো জোরালো হয়ে যায়। যন্ত্রণায় দানবটির খুব খারাপ অবস্থা হয়ে যায় এবং তার খুলির আর্মার নিজে থেকে খুলে যেতে শুরু করে। আর্মার খুলতেই যেই তার মুখটা দেখা যায়, তখন এভলিন সোজা তার মুখে গুলি করে দেয়, যার ফলে তার মাথার খুলি বেলুনের মতো ফেটে যায় এবং শেষ পর্যন্ত জন্তুটি মারা যায়। তবে বিপদ এখনো কাটেনি। গুলির আওয়াজ শুনে আশেপাশের এলাকার সব জন্তুগুলো তাদের দিকে আসতে শুরু করে, কিন্তু এভলিন এবং রেগান এখন জন্তুগুলোর দুর্বলতা জেনে গেছে। তাই রেগান মাইকের ভলিউম ফুল করে দেয় এবং এভলিনও মনস্টারদের মারার জন্য তৈরি হয়ে যায়। এর সাথে গল্পটি শেষ হয়ে যায়। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি এই মুভির সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে নিচে কমেন্টে পার্ট 2 লিখুন। ধন্যবাদ সবাইকে।